আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিগত তিনটি নির্বাচনে ভুয়া জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করেছেন বলছেন মঈন খান। এদিকে নিজের বাবাও যদি দুর্নীতি করে এর প্রতিবাদ করতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো জামায়াতের সমাবেশে কত খরচ হয়েছে জানালেন আমির। এবং সর্বশেষ জানাবো বছর না পেরোতেই হাজার কোটি টাকার সড়কে ভাঙন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত তিনটি নির্বাচনে ভুয়া জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করেছেন বলছেন মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভুয়া প্রতিনিধিরাই এই দেশ পরিচালনা এবং একটি স্বৈরাচারের শাসন কায়েম করেছিল। আশা করি এই অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে একটি আবার সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেবেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই দেশকে আমাদের সঠিক পথে নিয়ে যেতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা ও প্রত্যাশা। এই দেশের 18 কোটি মানুষ আমরা এই অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখেছি। এই সরকার আজকে বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি সেই বাহুল্য কাজে না গিয়ে তারা যেন তাদের সময়টুকু সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেন। অত্যাবশ্যকীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন, যাতে করে সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়। তিনি বলেন, যখন একটি সরকার জনগণের সত্যিকারের প্রতিনিধি দ্বারা গঠিত হয় তখনই তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। এই দুর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ী করতে চাই না, তবে আমাদের প্রত্যাশা এই যে জনগণের সত্যিকারের প্রতিনিধিরা যখন সরকারে আসবেন তারা যেন দায়িত্বের সঙ্গে এই দেশ পরিচালনা করেন। সেই পন্থা যত শিগগিরই উন্মুক্ত হয় ততই দেশবাসীর জন্য মঙ্গল। কেননা জনগণের সরকার যখন দায়িত্ব নেবে তখন তারা সচেতনভাবে কাজ করে যাবে, কারণ তারা জানেন জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। একটি নির্বাচনে চিরদিনের জন্য কোনো সরকার আসে না। আমরা যারা রাজনীতি করি, গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের কাছে তাদের বারবার পরীক্ষা দিতে হয়। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবার বর্গের জন্য যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করা এটা আজকের সরকারের দায়িত্ব। নিজের বাবাও যদি দুর্নীতি করে এর প্রতিবাদ করতে হবে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা বুকের রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করেছি, আর কোনো ফ্যাসিস্টবাদ কায়েম করতে দেব না। অনেকেই নতুন করে চাঁদাবাজি করছেন, সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করে এর প্রতিবাদ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, নিজের বাবাকে প্রশ্ন করেন, তুমি 30,000 টাকা বেতন পাও, 40,000 টাকা বাসা ভাড়া দাও কি করে? আপনার ঠিকাদার বাবাকে প্রশ্ন করতে হবে, আপনার ব্যবসায়ী বাবাকে প্রশ্ন করতে হবে। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমরা তরুণ প্রজন্ম, আমরা এই শুদ্ধি অভিযানে থাকব। কিশোরগঞ্জে এনসিপির কর্মীদের অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না, অন্য কেউ করতে চাইলে প্রতিহত করতে হবে। নিজেরাও টেন্ডারবাজি করবেন না, অন্য কেউ করতে চাইলে সেটাকেও প্রতিহত করতে হবে। তাছাড়া সাংগঠনিকভাবে আমাদের সুসংগঠিত হতে হবে। ফিলিস্তিনের নরকীয় হত্যাযন্ত্রের প্রতিবাদ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আমি যখন কথা বলছি ঠিক এই মুহূর্তে লাইনে দাঁড় করে ফিলিস্তিনি ভাইদের হত্যা করা হচ্ছে, যাদের হাতে কোনো অস্ত্র নেই, যারা কোনো আগ্রাসন করতে আসেন না, তারা কেন দখল করতে আসেন নাই, অথচ ইসরায়েলি বর্বরোচিত শাসকেরা তাদের গুলি করে হত্যা করেছে। এই ইসরায়েলের বর্বরতাদের বিরুদ্ধে কথা বলতে হবে, বিশ্ব মানবতার পক্ষে কথা বলতে হবে। আজকে পর্যন্ত আমরা যারা সহযোদ্ধা হিসেবে পেয়েছি এর মধ্যে কিশোরগঞ্জের মানুষ অন্যতম। কিশোরগঞ্জবাসী সর্বস্বত অংশগ্রহণে আমাদের বিশ্বাস করায় এবং যারা মামলা বাণিজ্য করেন, যারা এখন চাঁদাবাজি করেন তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। আপনারা যদি বাংলাদেশপন্থী বাংলাদেশ গড়তে চান, প্রথমেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন,
এই রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা চেয়েছিলাম একটি পুনর্গঠিত রাষ্ট্র ব্যবস্থা। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। প্রত্যেক রাজনৈতিক দলকে আহ্বান করব, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মোকাবেলা করতে হবে। সংস্কার ও নির্বাচন বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্যে দিয়ে একটু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। জামায়াতের সমাবেশে কত খরচ হয়েছে জানালেন আমির। দলীয় ইতিহাসের প্রথমবারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। যে সমাবেশকে ঘিরে চাউল হয়, এত বড় সমাবেশ ইতিপূর্বে শুধু সোহরাওয়ার্দী উদ্যানেই নয়, পুরো ঢাকায় কখনো কোনো দল আয়োজন করতে পারেনি। জামায়াতে ইসলামী কর্তৃক গত 29শে জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিভার্স করা হয় লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন। ব্যানার, ফেন্টুনে সজ্জিত হয় পুরো ঢাকা। তাই সমাবেশে কত টাকা খরচ হয়েছে সেটা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনার খোরাক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তোলেন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ করেছিল জামায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবার খরচের পরিমাণ 100 থেকে 200 কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করেছেন। সমাবেশে খরচের বিষয়ে নিজেই খোলাসা করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। গত শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলনকে কেন্দ্র করে রোকন সম্মেলনের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। রোকন সম্মেলনে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলেছি? কাউকে বলিনি। আমরা নিজেরাও কারো কাছ থেকে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ বলে 200। আপনারা শুনবেন কেন্দ্রীয় কত টাকা খরচ হয়েছে, অবশ্যই রেকন হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল 3.25 কোটিতে আটকাতে পারবো, একটু এদিক সেদিক হবে, এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছাবে, এর বেশি না। আলহামদুলিল্লাহ, এখন যার যে বিশ্লেষণ করার করতে থাকুন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। সম্মেলনে জামায়াত আমির বলেন, 5 আগস্টের পর বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে আসছে। যারা একদিন আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করতো, কেউ সরাসরি স্বৈরাচারকে সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, কিন্তু আমরা ওদিকে ফিরেও তাকাইনি ভাই। আমরা ওদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। তিনি বলেন, এখন এক সপ্তাহে যা খরচ হয় তা আগে 2 মাসে সংগঠনের খরচ করতো না। অতীতে নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচনের পর সেই ঋণ আমরা অনেক কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ নরম, তরল, মায়াবী ও দরদি করে দিয়েছিলেন, এখন কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ঋণ নেই। এত বড় একটা সমাবেশ করার পরেও আমরা কি কোথাও চাঁদা তুলতে বলেছি? কাউকে বলিনি। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। যদি এখন কেউ বিশ্লেষণ করে 100 কিংবা 200 কোটি টাকা খরচ হয়েছে জামায়াতের মহাসমাবেশে, তাহলে সেটা আমাদের দায় নয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।